দর্শকবৃন্দ, সবাই তো শ্রোতা। যাই হোক, আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। আমি প্রান্ত বলছি এবং আপনাদের কাছে আরও একটি চমৎকার বলবো না, একটু ভয়াবহ টাইপের, কারণ আমরা তো যা বলবো এটা তো সত্য কাহিনী তো আর চমৎকার হয় না, সেটা একটু ভয়ঙ্করই হয়। এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার ওই চাচাতো ভাইয়ের পরিবারের সাথেই ঘটা, বলতে নিজের পরিবার না, ওর আপন খালাতো বোনের সাথে ঘটনাটা ঘটা। তো ওনার আপন খালাতো বোনের যে বিয়ে হয়েছে, ওনার কিন্তু আমাদের পরবর্তী মানে আমাদের গ্রাম থেকে এই মোটামুটি 1 কিলোমিটারও, হ্যাঁ এরকমই হবে, 1 থেকে 1.5 কিলোমিটার মতো দূরে আর কি বাসা ওনার। এত দূর, খুব বেশি দূরে না। তো এই ঘটনা হচ্ছে মূলত আমাদের এই যেই বটগাছের কথা এর আগে আমাদের সৈকত ভাই বলেছিল, সেই বটগাছের এইখানেই মূলত ঘটনাটা হচ্ছে। এই ঘটনাটা ঘটে মূলত মেবি 2005 থেকে 2010 সালের ভিতরে, আরও আগে হইতে পারে, বাট 10ও হয়তো হবে না, তো 2005 থেকে 2006 এরকম এই সময়ের ভিতরে ঘটনাটা ঘটে। তো এই যেহেতু আমার বড় চাচা বা মানে আমাদের সেই বংশে তখন হচ্ছে পানের বুরুজ করত। তো পান তো অবশ্যই অনেকেই চিনবেন, বাংলাদেশে খুবই পরিচিত একটা জিনিস। তো আমাদের পানের বুরুজ কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়, অন্যদের মতো যে খালি করলাম দিয়ে দিলাম তা না, অনেক মেনটেন করা। তো যখন পানের গাছগুলো আস্তে আস্তে বড় হয়, তখন পানের গাছগুলোরে গুছাইতে হয়, গুছে ছোট করতে হয় পানের গাছগুলোকে। সেটারে আমাদের এই নিজেদের ভাষায়, গ্রামের ভাষায় আমরা যেটা বলে মাংলো ঢালা, এই জিনিসটা হয়। তো এই জিনিসটা অনুযায়ী যেহেতু এটা কাজ শেষে, তো পরিবারের সবাই যারা যারা কাজ করে আশেপাশের, তখন প্রায় 20 থেকে 25 জনের মতো কর্মচারী নিতে হয়। আর হ্যাঁ, তখন প্রায় মেবি 3 বিঘা জমির উপরে, যেহেতু একটা বড় একটা পানের প্রজেক্ট, প্রায় 3 বিঘা জমি, তো অবশ্যই শ্রমিক তো লাগবেই। এই জন্য মূলত তখন এত শ্রমিকের প্রয়োজন ছিল। তো যখন শ্রমিকের এই কাজগুলো করতো, তখন তো কাজ শেষে সবাইকে দাওয়াত দেওয়া হতো, খাবার দাবার একটা ছোটোখাটো আয়োজন করা হতো। যেহেতু আমার দাদাদের আগে বলছি, আমাদের দাদারা একটা গৃহস্থ ফ্যামিলি এবং তাদের একটা রীতি রেওয়াজ ছিল আর কি। তো সেই অনুযায়ী 2005 বা 2006 দিকে এই ধরনের যখন পানের গাছটা ভাঙা হয়, ছোট করে করা হয়, কাজটা শেষে ওই আমার সেই চাচাতো ভাইয়ের তার আপুকেও আসতে বলা হয়। তো ওনার হাজব্যান্ডও আসে, উনি কিন্তু তখন বিবাহিত। ওনার হাজব্যান্ড আসার পরে খাওয়া দাওয়ার পর্ব শেষ, মোটামুটি ওনারা বিদায় নিতে নিতে আনুমানিক রাত 10টা বাজে উনি বিদায় নিয়েছে। আনুমানিক উনি বিদায় নেওয়ার পর আমাদের বাড়ি থেকে কিন্তু বলছি, ওনার বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার এরকম হবে। তো ওনারা রওনা দেয়। তো আমাদের কিন্তু যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু আমাদের ঈদগার ময়দানের এখানে ঘটনাটা ঘটে। ঈদগার ভেতরে একটা বটগাছ ছিল অনেক বড়, সেটা এখন আপাতত নাই, এখন কেটে ফেলা হয়েছে। প্রবলেম হয়, অনেকে ভয় পায়, যার কারণে এটা মুরব্বীরা একটা সিদ্ধান্ত নেয় যে এই গাছটা রাখবে, তখন এরা কেটে ফেলে। চেষ্টা করবো, এখানেও কিছু একটা ভয়ঙ্কর ঘটনা আছে, মেবি সেখানে মানুষও মারা গেছে। ইনশাল্লাহ সেই ঘটনাটা কালেক্ট করে আমরা পরবর্তীতে অ্যাড করব। এখন আমি ঘটনাতে ফিরি। তো ওনারা যখন সেই ঈদগার ওইখানে যায়, আরেকটা কথা বলে রাখা ভালো, ঈদগার আশেপাশে কিন্তু তখন সেই 2005-06 কোনো বাড়ি ঘর নেই। ওইখান থেকে যদি আপনি একটা বাড়িতে আসতে চান, আপনাকে মিনিমাম 1.5-2 মিনিট হাঁটা লাগবে আর কি। এদিকে কিছু না, 1.5-2-3 মিনিট হাঁটা লাগবে মিনিমাম। তাহলে কি আবার সামনে যেতে পারবেন আপনি, যদি মানে ব্যাকে আসতে হবে আপনাকে। যদি আপনি ব্যাকে আসেন, তাহলে 3-4 মিনিট হাঁটলে আমাদের বাড়ি পাবেন। এছাড়া অন্য কোনো মাঝখানে বাড়ি নাই। এবং আপনি যদি সামনে যান, তাহলে আপনাকে মিনিমাম 6-7 মিনিট হাঁটতে হবে, বা 8-10 মিনিট হাঁটলে তাহলে বাড়ি। 8-10 মিনিটও মনে হবে না, কারণ সেই প্রেক্ষাপট তো আমি আর জানি না, যেহেতু অনেক ছোট ছিলাম আমি তখন। তো তাও আমার যত ধারণা 8-10 মিনিট না হাঁটলে পারে আপনি বাড়ি পাবেন না, প্রায় কিলোমিটার খানিক।
তো ওনারা হচ্ছে রওনা দিছে। তো রওনা দেওয়ার পর যখন উনি ঈদগাতে আসে, তো ওনারা সাইকেলে ছিল, দুলাভাই সাইকেল চালাচ্ছে, এই আপু হচ্ছে পিছনে ছিল। যে আপু হচ্ছে উনি ঈদগার দিকে হঠাৎ করে তাকায়, ঈদগার দিকে তাকায় দেখে প্রত্যেকটা কবরের ওইখানে একটা করে বাচ্চা, সেই বাচ্চাগুলো হাতে বল নিয়ে একটা রিচুয়াল টাইপের মতো করে নাচতেছে, এবং সেই বলটা হচ্ছে আগুনের গোলার মতো ছোট্ট বল, এবং তাদের মাথাটাও আগুনের মতো। সো উনি এটা দেখার সাথে সাথে উনি ওইখানেই সেন্সলেস হয়ে গেছে, ওইখানে উনি জ্ঞান হারায়। তো জ্ঞান হারাচ্ছে, এখন দুলাভাই তো আর এইগুলা কিছু দেখে নাই, উনি ওইভাবেই ব্যাকে আর আসেন নাই, যেভাবে হোক আপুকে নিয়ে সাইকেল নিয়ে উনি হচ্ছে গিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পর আপুর তো অবস্থা খুব একটা ভালো না, উনি আবুল তাবুল বকতেছে। উনি জ্ঞান ফেরার পরে মানে জ্ঞানহীন, মানে উনি আসলে বুঝতেছে না উনি কি বলতেছে, এটাকে আসলে উনি নাকি অন্য কেউ। তো যাই হোক, তবে দোলা ভাইয়েরা করলো কি, এই প্রবলেমটা বোঝার পরে উনি হচ্ছে কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ মূলত একটু সময় নেয়, যে ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু ঘাঁটি, যে আসলে নিজস্ব ওনার কবিরাজের নিজস্ব কিছু জিন ছিল, ওনাদের নিয়ে একটু খোঁজ খবর নিবে আর কি, যে কাহিনী কি হয়েছে। তো কবিরাজ একটু সময় নিয়ে পরবর্তীতে ওনাদেরকে ডাকেন, ডেকে আর কি মূল ঘটনা বল। তো মূল ঘটনা হচ্ছে ওনারা যখন সেই রাতে 10টার দিকে যাচ্ছিল, তো ওই 10টার দিকে ওনারা দেখে, ওনারা সেই টাইমেই জিনদের একটা কাফেলা, ওইখানে জিনদের বিয়ের উৎসব হচ্ছিল। তো বিয়ের উৎসব হওয়ার কারণে ঠিক ওনারা যে মুহূর্তে ওইখান থেকে পার হচ্ছে, ঠিক একই পথে একই রাস্তার মাঝখানে জিনেরা তাদের পালকি নিয়ে আসতেছিল, বিয়ের পালকি। তো বিয়ের পালকি যখন নিয়ে আসতেছিল, সেই সময় ওনারা ওই পালকির ওনাদের উপর দিয়েই ওনারা চলে যায়। তো অবশ্যই এটা আমরা জানি যে এই ধরনের কোনো আচমকা একটা ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু এতে জিনদের অনেক ক্ষতি হয়, শুধু তাই না, মানুষদেরও অনেক ক্ষতি হয়। এটা আপনি না চাইলেও হবে, শেষ কথা যেটা হচ্ছে, আপনি যদি নাও চান তাও এটা ঘটবে, কিচ্ছু করার না। তো ওনারা করলে কি, আচ্ছা ঠিক আছে, এই যখনই এই ঘটনা ঘটছে তখন হচ্ছে জিনদের যেতে অসুবিধা হয়েছে, ওনারা হচ্ছে ওই আপুকে এই জিনিসটা শো করাইছে, আপুটাকে দেখাইছে। উনি যখন এটা দেখতে পারছে, উনি তো এখানেই সেন্সলেস। তো দুলাভাই বলে এটা তো প্রবলেম হইতেছে, কেননা এরপর থেকে আপু হঠাৎ করে চিকুন হওয়া শুরু করে। ওনার ওজন মেবি তখন কিন্তু ওনার ওজন ভালো একটা, উনি একটা ভালো স্বাস্থ্যের একটা মানুষ ছিলেন, কিন্তু সেইখান থেকে চিকুন হতে হতে এমনই অবস্থা, এখন বর্তমানে ওনার ওজন 40 কেজিও হবে কিনা সন্দেহ, যেটা আমি নিজেও দেখছি ওনার। তো এই অবস্থাটা যে হচ্ছে, এইটার পরে দুলাভাই উনি জিজ্ঞেস করছে ওই কবিরাজকে এটার কোনো সমাধান আছে কি না। তো কবিরাজ বলে, কবিরাজ ওই জিনদেরকে ডাকার অনেক চেষ্টা করছে। তো জিনরা তো, উনি তো মানে উপস্থিত হতো দূরে থাক, সারাও দেয় না। তো যাই হোক, তখন কবিরাজ তার নিজস্ব জিন দিয়া খবর নিয়ে সব কিছু জানতে পারে। এখন যেই জিনেরা মূলত ওনাদের এই সাথে এই প্রবলেমটা ঘটেছে, বা যাদের মাধ্যমে ওনারা এই প্রবলেমটা দেখছে, ফেস করছে, এই জিনদের যেই বাড়ি, সেই বাড়িটা হচ্ছে ওই কবরস্থানের ভিতরে যে বড় বটগাছটার কথা বলছিলাম, এই বটগাছে হচ্ছে ওনাদের বসবাস, যার কারণে হচ্ছে মূলত ওইখানে একটু টুকিটাকি ভালোই ভয়ের ঘটনা আগে ঘটেছে। তো এইসব ভয়ের ঘটনার কারণে এই বটগাছটা কেটে ফেলা হয়েছে, যার কারণে এখন আর ওই আগের মতো ওই ঝামেলাটা নাই। এখন চেষ্টা করবো আমি আরও ঘটনা নিয়ে আসার। মূলত হচ্ছে যে আপুর সাথে ঘটনাটা ঘটছে, তো ওনার সাথে এখনও টুকিটাকি চলমান এরকম ঘটনা ঘটে। হঠাৎ করে উনি সেন্সলেস হয়ে যায়, হঠাৎ করে উনি বুঝতে পারে না যে আসলে ওই কী হয়েছে, হঠাৎ করে ওনার অসুস্থতা বেড়ে যায়, এরকম প্রবলেম টুকিটাকি এখনও ওনার ফ্যামিলি ফেস করতেছে গত 20 বছর ধরে। এরকম দোয়া করবেন ওনার জন্য, যেন
আল্লাহ তাআলা এটা কোনো একটা উপকার দেয়, কারণ কবিরাজ বলে দিছে যে এইটার কোনো উপকার, এইটার কোনো প্রতিকার নাই, এটার এইভাবেই থাকবে। উনি যতদিন পৃথিবীতে আল্লাহ তাআলা হায়াত রাখছে এটা এরকমই থাকবে, এটা কিচ্ছু করার নাই। তো যাই হোক, আরেকটা ঘটনা, সেই বটগাছ কেন্দ্রিক ছোট্টভাবে বলি। এই বটগাছ যে কাটার কেন্দ্রিক, সেই বটগাছটা কাটতে যারা আসছিল তাদের ফ্যামিলি মেবি যতদূর জানা গেছে, যারা আসছিল তারা 3 জন মারা গেছে। যে বটগাছটা কাটা নিয়ে তারা 3 জনই মারা গেছে। হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে। আপনি আপনার কারোর একজন বাসা নষ্ট করবেন, অবশ্যই আপনি কি থুয়ে রাখবেন না, প্রতিশোধ তো অবশ্যই নেবে তারা। হ্যাঁ, ওই বট গাছটা কাটার পরে আস্তে আস্তে এখানে অনেকটা ঘটনা কমে গেছে, খুবই কমই হয়, খুব বেশি ঘটনা ঝামেলা হয় না। তো আজকের ঘটনা মূলত এতটুকুই। হ্যাঁ, আরেকটা কথা বলি, মূলত হচ্ছে যে এই রাস্তার ডান পাশে হচ্ছে ঈদগাহ, বাম পাশে হচ্ছে একটা নদী আছে। নদীটির আনুমানিক যদি প্রস্থ বলি 100 থেকে 150 গজ এরকম হবে আর কি। আর নদীর ওই পারে হচ্ছে একদম ওই ঈদগাহ বরাবরই শ্মশানঘাট। শ্মশানঘাটটা 200 গজ এরকম দূরে হবে, 200-250 গজ দূরে হবে। এই শ্মশানঘাট কিন্তু অনেক ঘটনা আছে, এবং এই শ্মশানঘাটের পাশেই হচ্ছে বড় পুকুরটা আমাদের অবস্থান করছে। এই বড় পুকুর কেন্দ্রিক, শ্মশানঘাট কেন্দ্রিক অনেক যথেষ্ট ঘটনা আছে। ভবিষ্যতে আরও ঘটনাগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ঘটনাটি খুবই ভয়ের লেগেছে। এই ধরনের সমস্যা যেন কারোর সাথে না হয়, এটাই দোয়া করি। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আপনার সাথেও যদি এমন কোনো সত্য ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, সেটি আমাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদেরকে আপনারা ঘটনা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। অডিও অথবা লিখিত আকারে আপনারা আপনাদের ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন। ইমেলটি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে পাঠাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূতের সাথে থাকুন, ভূতকে সাহায্য করুন। ভূতেরা আপনার অপেক্ষায়। খোদা হাফেজ।